হ্যালো স্টুডেন্টস, আজ আমরা তাপের ঘটনাসমূহের শেষ পার্ট তাপের পরিবহনটা পড়ব। আজ আমরা কি করব? তাপের পরিবহনটা পড়ব। শেষ পার্ট আজকে আমরা তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার আজকে আমাদের শেষ হয়ে যাবে। দশম শ্রেণীর তাপের পরিবহন খুব ছোট ভিডিও হবে, আমরা বেশি বড় করব না। আমরা যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা এই ভিডিও দেখব। কি বলছে তাপের পরিবহনে? তাপের পরিবহন বলছে তাপের পরিবহন কি বলছে? তাপের পরিবহন বলছে যে আচ্ছা, তাপের পরিবহন জানার আগে আমাদের জানতে হবে তাপ সঞ্চালন জিনিসটা কি। কি বললাম? তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন জিনিসটা কি? বলছে তাপ সঞ্চালন মানে হচ্ছে তাপের যে চলাচল। তাপ যে চলাচল করতে পারে, অর্থাৎ তাপ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাপ কিভাবে যাতায়াত করে? আমরা সবাই জানি যে এখানে যদি একটা আমরা রড নিই, এখানে যদি একটা কি নেবো আমরা? রড নিই, এবং সেই রড এখানে যদি আমরা একটু উত্তপ্ত করি, এই জায়গাটা কি করছি আমরা? এই জায়গাটা আমরা কি করছি? উত্তপ্ত করছি। এই জায়গাটা আমরা উত্তপ্ত করি এই অংশে। কিছুক্ষণ পর দেখতে পাবো কি হবে? কিছুক্ষণ পর আমরা যখন এই জায়গাটায় ধরে রাখবো, কিছুক্ষণ পর দেখবো আমাদের হাতে কিন্তু তাপ লাগছে। এখানে কি আমরা এই জায়গাটা আমরা ধরে রাখছি, এই জায়গাটায় আমরা কি করেছি? ধরে রেখেছি। তো এই জায়গাটা আমরা যখন ধরে রেখেছিলাম, একটা লোহার পাত, একটা লোহার দণ্ড, এটা হচ্ছে লোহার দণ্ড অবশ্যই। এটা লোহার দণ্ড নিয়েছিলাম, এখানে আমরা তাপ দিচ্ছি, যে এখানে আমরা যে আগুনের পাশে রাখলাম বা আগুনের উপর রাখলাম, তখন দেখলাম যে প্রথমে এই জায়গাটা ভীষণ উত্তপ্ত হয়ে গেল, এবং ধীরে ধীরে এই অংশগুলো উত্তপ্ত হচ্ছে, এবং কিছুক্ষণ পর আমি যদি হাতে ধরে রাখি তাহলে আমার হাতে কিন্তু প্রচন্ড তাপ লাগবে এবং আমি সেটা ফেলে দেবো, তাই তো? কিন্তু কেন এই যে এখানে এখানে আমরা তাপ দিচ্ছি এবং এখানে আমাদের তাপ লাগছে হাতে, কেন? কারণ নিশ্চয়ই কি হচ্ছে? নিশ্চয়ই তাপ হচ্ছে এখানে উষ্ণতর অংশ, এটা শীতলতর অংশ। তুলনামূলক ঠান্ডা ছিল, তো প্রথমে এখানে উষ্ণ ছিল, এখানে ঠান্ডা ছিল। তাই বলছে উষ্ণতর উষ্ণতর অংশ থেকে তাপ কি হয়? শীতলতর অংশে যাতায়াত করে। তাপ কি হয়? উষ্ণতর অংশ থেকে তাপ কি হয়? শীতলতর অংশে যাতায়াত করছে। তাপ যাচ্ছে এদিক থেকে এদিকে। অর্থাৎ উষ্ণতার একটা পরিবর্তন বা উষ্ণতার একটা পার্থক্য চলে আসছে। এখানকার উষ্ণতা বেশি এবং এখানকার উষ্ণতা তুলনামূলক কম। তাই কি যে তাপ এখান থেকে পরিবাহিত হয়ে ধীরে এখানে যাচ্ছে। কিন্তু এই যে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কঠিন, তরল বলো বা গ্যাসীয়, যাই বলি না কেন, তাপের যে যাতায়াত এক জায়গা থেকে তাপ আরেক জায়গায় যাচ্ছে, তাপের যাতায়াতটা কিন্তু একটা পদ্ধতিতে হয় না, তিনটে পদ্ধতিতে হয়। কি কি হয়? এক হচ্ছে পরিবহন, এক হচ্ছে পরিবহন। দুই কি তাপ সঞ্চালনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তাহলে এক পরিবহন, দুই হচ্ছে বিকিরণ, আর একটা হচ্ছে পরিচলন। তিন নম্বর বলছে কি? পরিচলন। পরিচলন। এই তিনটে পদ্ধতিতে কি হয়? তাপের কিন্তু তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই তিনটে পদ্ধতিতে তাপ কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আমাদের চ্যাপ্টার বা আমাদের কনসেপ্ট, আমাদের থিওরিতে যেটা আছে সেটা হলো তাপের পরিবহনটা আছে, অর্থাৎ শুধুমাত্র তাপের এইটা আছে। তাপের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা পদ্ধতি তাপের পরিবহন, সেটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। তাই শুধুমাত্র আমরা এটা নিয়ে আলোচনা করব। বিকিরণ ও পরিচলন নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব না। যদি কারো জানার আগ্রহ থাকে তাহলে আমাদের জানাবে, আমরা পরে সেটা আলাদা ভিডিও করে সেখানে আমরা বিকিরণ ও পরিচলন অবশ্যই আলোচনা করব। তাহলে কি বললাম? তাপের পরিবহনটা কি বলছে? তাপের পরিবহনটা, তাহলে তাপের পরিবহন করার আগে আমরা কি বলবো? তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন মানে কি? তাপের একটা স্থান থেকে আরেকটা স্থানে। এখন আমরা বুঝতে পেরেছি কোন জায়গা থেকে কোন জায়গায় যায়। অর্থাৎ আগেবার প্রথমবারে বলেছিলাম তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। এখন সেই স্থান দুটো কি কি? উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থান। তাপ কি হচ্ছে? উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হচ্ছে, একে বলা হয় তাপের সঞ্চালন, তাই তো? এবং এই তাপের সঞ্চালন তিনটে পদ্ধতিতে হয়। কি কি জানলাম আমরা? পরিবহন, বিকিরণ আর পরিচলন। তো পরিবহন আমাদের কনসেপ্ট থিওরিতে যেটা যেটা হলো তাপের পরিবহন পদ্ধতি। তবে তাপ কি হয়? পরিবহন পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বলছে অ্যাকচুয়ালি এই পৃথিবীতে সব পদার্থই না, মানে পরিবহন পদ্ধতিটা সব জিনিসের মধ্যেই ঘটে, প্রকৃতিতেও ঘটে, কিন্তু প্রকৃতিতেও ঘটে। আমরা যদি দেখি যে কোনো একটা জায়গা বেশি উষ্ণ এবং তার পাশে কোনো একটা অংশ যদি নিয়ে যায়, যেমন আমরা যদি বলি আমরা যখন আগুনের পাশে দাঁড়াই, তখন কি আমাদের দেহে কিন্তু তাপ লাগে, আমরা তাপ অনুভব করি। এটাও কিন্তু পরিচালনের কারণেই হয়ে থাকে, পরিবহন কারণে কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে? অর্থাৎ আমরা আমরা যদি আবার দেখি, আমরা যদি কোনো তরলকে যদি ফোটাই, তাহলে কি হয়? আগে কিন্তু নিচের তরলটা হচ্ছে গরম হয় বেশি, তারপর ধীরে উপরের তরল গরম হয়, তাই তো? এইভাবে কিন্তু চলতে থাকে। এগুলো আমরা এগুলো অ্যাকচুয়ালি আমাদের থিওরিতে নেই, এগুলো হচ্ছে পরিচালনা এবং বিকিরণ থেকে আসছে। পরিবহন কি বলছে? পরিবহন বলছে তাপের এক জায়গা থেকে আরেক জায়গায় যে আদান প্রদান। কিন্তু প্রশ্ন, তাপ আদান প্রদান করে কিভাবে? শুধু তাপের পরিবহনের সংজ্ঞা তো খুব ইজি। তাপ যখন উষ্ণতর স্থান থেকে শীতলতর অংশে তাপ যখন যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে তাপের পরিবহন, অর্থাৎ যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। কি বললাম? যে পদ্ধতির মাধ্যমে, এটা একটা পদ্ধতি। যে পদ্ধতিতে তাপ কি হচ্ছে? উষ্ণতর অংশ থেকে তাপ কি হচ্ছে? শীতলতর অংশে যাচ্ছে। শীতলতর অংশে যাচ্ছে যে পদ্ধতির মাধ্যমে তাপ সঞ্চালিত হচ্ছে, উষ্ণতর থেকে শীতলতর অংশের দিকে তাপ সঞ্চালিত হচ্ছে,
বলছে সঞ্চালিত হয়, অথচ বস্তুর উপাদান অর্থাৎ উপাদান কণাগুলি মানে কি, এর মধ্যে যে বলছে যে মলিকিউল গুলো থাকে, এর মধ্যে প্রতিটা পদার্থই তো মলিকিউল দিয়ে তৈরি। তো যে এর মধ্যে যে মলিকিউল গুলো থাকে সেই মলিকিউল গুলো আদান প্রদান হয় না। মানে এমন একটা জিনিস যে এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে মনে করো তুমি দাঁড়িয়ে আছো এবং এখানে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে। একটা বল, মনে করো একটা বল হোক বা কোনো কিছু হোক, তুমি যদি তোমার বন্ধুর কাছে পাঠাতে চাও, তো তুমি এখান থেকে না সরবে, এখান থেকে না বন্ধু সরবে না, তাহলে তুমি কিভাবে পাঠাতে পারো? তুমি অনেক রকমের পাঠাতে পারো। তুমি এখান থেকে একটা কোনো কিছুর মাধ্যমে ছুড়ে দিলে, দিয়ে পাঠাতে পারো, ঠিক আছে? বা তুমি নিজে গিয়ে, তুমি নিজের থেকে জায়গা থেকে সরা যাবে না, নিজের কিন্তু জায়গা থেকে সরা যাবে না। কারণ আমাদের পরিবহন পদ্ধতিতে মনে রাখতে হবে যে মলিকিউল গুলো থাকে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না। তাহলে কি হবে এক্ষেত্রে? তাহলে কি হবে, আমার মনে করি আমার পাশে আরো অনেক বন্ধু আছে, আমরা কি করব, আমরা এটা করেই থাকি সাধারণত, আমরা তাদের দ্বারাই, তাদের হাত দ্বারাই কিন্তু আমরা কি করব, যেটাকে কিন্তু এক জায়গায় আরেক জায়গায় পাঠিয়ে দেব। কি করব, আমি প্রথম এঁকে দিলাম, এ এঁকে দিল, এ এঁকে দিল, এ এঁকে দিল এবং এ এঁকে দিল। আমাদের কিন্তু এখানে কাউকেই স্থান পরিবর্তন করতে হলো না। আমাদের এখানে কাউকেই কিন্তু কি করতে হলো না, স্থান পরিবর্তন করতে হলো না। তবু হলো জিনিসটা কিন্তু, এখানে যে বলটা ছিল সেই বলটা কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে গেল। বোঝা গেল কি বললাম? কি বললাম তাহলে? যে পরিবহন পদ্ধতিতে বলছে সংজ্ঞা এমনই, যে বলছে তাপ তো আমরা কি হচ্ছে, তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হবে, এটা স্বাভাবিক। তাপ সঞ্চালনের সংজ্ঞাই বলেছিলাম। কিন্তু পরিবহনের সংখ্যায় পার্টিকুলারলি কি বলছে, যে তাপটা এক জায়গায় আরেক জায়গায় সঞ্চালিত হবে, এটা ঠিক আছে, কিন্তু একটা বিশেষ কন্ডিশনে। সেটা যে পদার্থের মধ্য দিয়ে তাপটা সঞ্চালিত হচ্ছে, সেই পদার্থের প্রতিটা উপাদান, প্রতিটা মলিকিউলকে কিন্তু স্থান পরিবর্তন, কোনো মলিকিউলকে কিন্তু স্থান পরিবর্তন করলে হবে না, অর্থাৎ মলিকিউল গুলো কিন্তু স্থান পরিবর্তন করবে না। তাহলে প্রশ্ন, কি করে তাপ সঞ্চালিত হবে? তাহলে কঠিন পথ, এটা বেসিক্যালি কঠিন পথের জন্য হয়। তো কঠিন পথের মধ্যে দিয়ে তাহলে তাপ সঞ্চালিত হবে কি করে? তাহলে বলছে এখানে আমাদের একটা গল্প আছে, সেই গল্পটা তোমাদের জানতে হবে। কি বলছে, যে আমরা যখন এটা মুছে দিই, আমরা যদি যখন ছবি আঁকি, যে অ্যাকচুয়ালি কি হয় না, এখানে যদি একটা কঠিন পদার্থ আমি অঙ্কন করি, এখানে একটা কঠিন পদার্থ অঙ্কন করলাম, ধরে নিলাম এর মধ্যে প্রচুর মলিকিউল আছে, এর মধ্যে কি আছে, প্রচুর অণু আছে, প্রচুর মলিকিউল আছে এর মধ্যে। তো কি হচ্ছে না, এই মলিকিউলগুলো তো স্থান পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা জানি অ্যাকচুয়ালি মলিকিউলগুলো স্থান পরিবর্তন তো করলে হবে না, কারণ কঠিন পদার্থ তো না, কঠিন পদার্থের অণুগুলো তো দৃঢ় হয়, অনেক বেশি দৃঢ় হয়, একেবারের সঙ্গে একেবারে খুব কাছাকাছি থাকে। তাহলে এর মধ্যে মলিকিউল গুলো তো অ্যাকচুয়ালি, এখানকার মলিকিউল যদি যায়, এখানে চলে যায়, তাহলে তো অ্যাকচুয়ালি এটা তরল পদার্থ হলে হতো। তখন তো অ্যাকচুয়ালি কঠিনের বৈশিষ্ট্যই চেঞ্জ হয়ে যাচ্ছে। কঠিন পদার্থ আর কঠিন তখন থাকবে না, যখন মলিকিউল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত শুরু করবে। তাই কঠিন পদার্থের মধ্যে মলিকিউল কখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, যাওয়াটা সম্ভব নয়। তাই তো এর নাম কঠিন পদার্থ, কারণ এর মধ্যে প্রতিটা মলিকিউলের মধ্যে একটা টাইট বন্ধন কিন্তু কাজ করে। এর প্রতিটা মলিকিউলের মধ্যে কি করে, একটা টাইট বন্ধন কিন্তু কাজ করে। তাহলে কি বলছে, তাহলে মলিকিউল এখান থেকে তাপটা, তাহলে আমি যদি এখান থেকে তাপ দিই, এখানে যদি আমি কি দেবো, এখানে যদি আমি একটা তাপ দিই, এই অংশে যদি তাপ দিই, তাহলে এই তাপটা কিভাবে ওই শেষ প্রান্তে পৌঁছাবে, এই অংশে পৌঁছাবে। একটা উদাহরণ যদি আমরা দিই, যে আমরা যখন রান্না বান্না করা হয়, কিন্তু হচ্ছে কি করা হয়, কিছুক্ষণ যদি মা যদি ভুল করে কড়াইতে খুন্তিটা রেখে চলে যায়, তখন এখানে একটা কড়াই আছে এবং এই কড়াইতে যদি একটা খুন্তি রাখা থাকে, কিছুক্ষণ পর দেখা যাবে খুন্তিটা কিন্তু হাত দিলে প্রচন্ড গরম লাগছে। কেন গরম লাগে, তারই ব্যাখ্যা এখানে আমরা করছি। কি হয় না, প্রথমে কিন্তু কড়াইটা গরম হয়, কড়াই গরম হওয়ার সাথে সাথে কি হয়, এই খুন্তিটার মধ্যে তাপ প্রবাহিত হতে থাকে এবং ধীরে ধীরে কিন্তু এই অংশ পর্যন্ত তাপ পৌঁছে যায়। তুমি যত দেরি করে আসবে, হচ্ছে উনুনের উপর কড়াইটা বসিয়ে দিয়ে তুমি যত দেরি করে আসবে, তত দেখবে খুন্তি বেশি গরম হয়ে গেছে, খুন্তিতে হাত দেওয়াই যাবে না। হয় যে দ্রুত চলে যায়, তখন দেখা যায় খুন্তি খুব একটা বেশি গরম হয়নি, ঠিক আছে। তার মানে কি, সময়ের সাথে সাথে কিন্তু খুন্তির পুরো অংশটাই গরম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, সময়ের সাথে সাথে তাপটা ধীরে ধীরে এই অংশ থেকে এই অংশে পৌঁছে যাবে। কিন্তু সেটা কিভাবে যাবে, তাই আমাদের তাপের পরিবহন পদ্ধতির মাধ্যমে তো এটা যাবে। তো কিভাবে যাবে, তাপের পরিবহন পদ্ধতি কি বলছে, যে মলিকিউল গুলো এক জায়গায় আর এক জায়গায় যেতে পারবে না, অর্থাৎ এখানকার একটা মলিকিউল উড়ে গিয়ে এখানে চলে গেল, না, এটা সম্ভব নয়, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাহলে কিভাবে যেতে পারে, বলছে না, এখানকার একটা মলিকিউল সে কি করছে, সে কিন্তু যত আমি তাপ দিচ্ছি, মনে করে এই একটা আমার বস্তু আছে, এটাকে আমি এখান থেকে তাপ দিচ্ছি, এখান থেকে কি করছি, এখানে আমি তাপ দিচ্ছি, দিলে কি হবে না, এর মধ্যে যে এই অংশে যে মলিকিউল আছে, সেই মলিকিউল গুলো এই তলায় তাপ দেওয়ার ফলে প্রচন্ড উত্তেজিত হয়ে যাবে। প্রচন্ড উত্তেজিত হয়ে কি হবে, সে নিজের জায়গায় প্রথমে আস্তে আস্তে এবং পরে ধীরে ধীরে এই ভাইব্রেটের পরিমাণটা বাড়বে এবং মলিকিউল গুলো কি হয়, অনেকগুলো মলিকিউল একদম গায়ে গায়ে লেগে থাকে। তাই বলছে, তো এখানকার মলিকিউল বা এখানকার অণুগুলো যখন ভাইব্রেট হতে শুরু করবে, একটা জায়গায় স্থির থেকে যখন ভাইব্রেট হতে শুরু করবে, তখন কিন্তু এবং ধীরে ধীরে উত্তপ্ত যত বাড়াবো আমি, তখন কিন্তু ভাইব্রেটের পরিমাণটা বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে ভাইব্রেটের পরিমাণ যখন বাড়ছে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে যে কাঁপছে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে সে কি করছে, কাঁপছে, এবং কাঁপতে কাঁপতে কি হচ্ছে, যখন ভাইব্রেট হচ্ছে এবং পাশের মলিকিউলকে সে ধাক্কা মারছে এবং সেও কি হচ্ছে, ওখানে জায়গায় ভাইব্রেট হচ্ছে,
এইভাবে ভাইব্রেট হতে 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 অ্যাকচুয়ালি ভাইব্রেটের মাধ্যমে না একেবারে তাপ ট্রান্সফার করছে। এই ভাইব্রেটের মাধ্যমে তারা কি করছে, একেবারে তাপ ট্রান্সফার করছে এবং এইভাবে ভাইব্রেট হতে 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 কিন্তু তাপ এক জায়গায় আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে। যখন এখানকার কণাগুলো প্রচন্ডভাবে ভাইব্রেট করছে তখন কিন্তু এখানকার কণাগুলো ভাইব্রেট করছে না, তখন তো পর্যন্ত তাপটা এখান থেকে এখানে যায়নি। যত বেশি তাপ দেবো তত বেশি ভাইব্রেট করবে, তত বেশি উত্তেজিত হয়ে যাবে। যত বেশি আমরা কি করবো তাপ দেবো তত বেশি কিন্তু কি হবে, এই অংশের মলিকুলগুলো ভাইব্রেট হবে, প্রচন্ড ভাইব্রেট হতে থাকবে। এই অংশের মলিকুলগুলো ভাইব্রেট হতে 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 কিন্তু পাশে ধীরে ধীরে পাশের জনকে কিন্তু পাশের যে মলিকুলগুলো তাদেরকে কিন্তু ভাইব্রেট করছে এবং ধীরে 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 কিন্তু কি হচ্ছে, এই পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে এবং ধীরে ধীরে এই মনে হচ্ছে ভাইব্রেট করতে 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 কিন্তু সামনের দিকে এগোচ্ছে, এগোতে 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 একদম এই অংশ পর্যন্ত যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু এই অংশ উত্তপ্ত হয়ে যাচ্ছে কিন্তু ভীষণ মাত্রায়। তখন কি হচ্ছে, ওই অংশ কিন্তু ভীষণ মাত্রায় উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমরা এটাকেই বলি তাপের পরিবহন। তাহলে সংজ্ঞাটা কি বলছে, বলছে যে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে, সংজ্ঞাটা কি বলছে একবার লিখি আমরা, বলছে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে, যে পদ্ধতিতে কি হচ্ছে কোনো বস্তুর, যে পদ্ধতিতে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে, কোনো বস্তুর মধ্যে, কোনো বস্তুর মধ্য দিয়ে বা মধ্যে, কোনো বস্তুর মধ্য দিয়ে ওর উষ্ণতর অংশ থেকে, উষ্ণতর অংশ থেকে অংশ থেকে ওর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। শীতলতর অংশে, শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, তাপ কি হচ্ছে সঞ্চালিত হচ্ছে। তাহলে কি বললাম, কি বললাম কথাটা, যে কি বললাম যে যে পদ্ধতিতে, মানে আগেই বলেছি তাপের পরিবহন কিন্তু একটা পদ্ধতি, মোট তিনটে পদ্ধতি হয়, পরিবহন, পরিচালন আর বিকিরণ। তো বলছে তাপের পরিবহন কি বলছে, যে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে, অবশ্যই বস্তুর মধ্যেই ঘটবে নাকি, তো কোনো বস্তুর মধ্য দিয়ে কি হচ্ছে, ওর শীতলতর উষ্ণতর অংশ থেকে কি হচ্ছে, শীতলতর অংশে কি ট্রান্সফার হচ্ছে, তাপ সঞ্চালিত বা তাপ ট্রান্সফার হচ্ছে। তাহলে কি বললাম, যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে, কোনো বস্তুর, অবশ্যই কোনো বস্তুর মধ্যে এটা ঘটবে, এবং যে কোনো বস্তুর মধ্য দিয়ে ওর মানে ওই বস্তুর উষ্ণতর অংশ থেকে কি হচ্ছে, শীতলতর অংশে কি যাচ্ছে, তাপ সঞ্চালিত হচ্ছে। বলছে অথচ, অথচ একটা ঘটনা ঘটবে, বলছে অথচ কি হবে, বলছে অথচ, অথচ বস্তুর মধ্যে অবস্থিত, বস্তুর মধ্যে অবস্থিত, আচ্ছা বস্তুটির উপাদান কণাগুলির, অথচ বস্তুটির, বস্তুটির উপাদান কণাগুলি, উপাদান কণাগুলি বলছে মলিকুলের কথা বলছে, উপাদান কণাগুলি, উপাদান কণাগুলি কি হবে, উপাদান কণাগুলি নিজেদের স্থান পরিবর্তন করবে না, অর্থাৎ কোনো স্থান পরিবর্তন হয় না, উপাদান কণাগুলির কোনো স্থান পরিবর্তন হবে না, কোনো কি হবে, স্থান পরিবর্তন হবে না, স্থান পরিবর্তন হবে না। তাকে বলা হচ্ছে, সেই পদ্ধতিকে বলা হচ্ছে বা তাকে বলা হয়, তাকে তাপের পরিবহন বলে, তাকে তাপের, তাপের পরিবহন বলে, তাকে তাপের পরিবহন, তাকে তাপের পরিবহন বলে। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এই পর্যন্ত যে বললাম না, আমি যে এই পর্যন্ত বললাম, এটা হচ্ছে তাপ সঞ্চালনের সংজ্ঞা, যে কোনো বস্তুর মধ্য দিয়ে কি হয়, যে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হচ্ছে, একে বলে তাপ, তাপ সঞ্চালন বলি আমরা। কিন্তু এই তাপ, তাপের পরিবহন সংজ্ঞা যখন আমরা দিচ্ছি, যে তাপের পরিবহন, তখন কি লিখতে হচ্ছে, বলতে হচ্ছে যে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে ও উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে কি হচ্ছে, তাপ সঞ্চালিত হচ্ছে, অথচ, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে অথচ বস্তুর উপাদান কণাগুলি, অথচ বস্তুর উপাদান কণাগুলির কোনো স্থান পরিবর্তন হবে না, যেটা একটু আগে বোঝালাম। কি হচ্ছে না, যেখানকার যে মলিকুল গুলো ছিল সেগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, গেলে কিন্তু এটা কঠিন পথই থাকতো না, তরলপথ হয়ে যেত। অ্যাকচুয়ালি আমি যদি এখন বলি তরলপথের ক্ষেত্রে কি ঘটে, চলো সেটা তাহলে বলি। মনে করো এই পাত্রে একটা, এই পাত্রে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে জল আছে, এই অব্দি জল আছে, একদম গলা মানে এই পর্যন্ত, মানে একদম মুখ পর্যন্ত জল আছে। এই পাত্রে যদি তলা থেকে যদি আমি তাপ দিতে থাকি, তলা থেকে যদি আমি তাপ দিতে থাকি, তাহলে কি হয়, তলা থেকে যদি আমরা তাপ দিতে থাকি তাহলে কি হবে, ধীরে ধীরে অংশ উষ্ণ হবে, অর্থাৎ নিচের যে অংশগুলো সেই অংশগুলো আগে উষ্ণ হবে এবং নিচের অংশগুলো উষ্ণ হয়ে কিছুক্ষণ পর কি হবে, তুলনামূলক এই অংশ যখন উষ্ণ তখন তুলনামূলক এই অংশ শীতল, কিন্তু কিছুক্ষণ পর কি হবে, এই অংশগুলো উপরে উঠে যায় এবং উপরে ঠান্ডা জল নিচে নেমে যায় এবং তারপর কি উপরে জল কি হবে, ধীরে ধীরে নিচে নামবে এবং উপরে ঠান্ডা জল নিচে নামছে, কারণ উপরের জল ভারী হয়, ঠান্ডা জল যায় এবং তলার জল হালকা হচ্ছে এবং উপরে উঠে যাচ্ছে। সমুদ্র স্রোত এবং স্থল, সমুদ্র স্রোতে আমরা পড়েছিলাম সম্ভবত, ঠিক আছে, এমনটা সমুদ্র বা স্থলবায়ুর ওখানে ছিল, ঠিক আছে। তা কি হয়, তো এখান থেকে এখানকার তাপ জল উপরে উঠে যাচ্ছে এবং এখানকার জল নিচে নেমে যাচ্ছে
এবার ঠান্ডা জল নিচে নেমে যাচ্ছে, আবার সেটা গরম হচ্ছে, আবার উপরে উঠেছে, উপরে জল অটোমেটিক্যালি গরম জল আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, এইভাবেই কিন্তু চক্রাকারে চলতে থাকে। ঠিক আছে, এবার কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, এই ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ হচ্ছে পুরো এটা জলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে এটা হয়। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, অণুগুলির কিন্তু স্থান পরিবর্তন হবে না, অর্থাৎ অণুগুলো কিন্তু এক জায়গায় আরেক জায়গায় যেতে পারবে না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থেকে কি করবে তারা, এই যে দাঁড়িয়ে থেকে শুধু কম্পনটা হবে তাদের, অর্থাৎ ভাইব্রেট হবে। ঠিক আছে, তো এটাই বলেছে তাপের পরিবহন। বোঝা গেল কি বলেছে তাপের পরিবহন? তাহলে লাস্ট বার বলছি যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে ওর উষ্ণতর অংশ থেকে কি হচ্ছে, শীতলতর অংশে তাপ সঞ্চালিত হচ্ছে, অথচ এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা যদি পরিবহনের পার্থক্য দেয়, আমরা এখান থেকে লিখতে পারি যে অথচ বস্তুটির কি হচ্ছে, উপাদান কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না বা হবে না, তাকে বলা হচ্ছে কি তাপের পরিবহন। বোঝা গেল তাপের পরিবহনের সংজ্ঞা কি বলছে? এবার আমরা দেখবো তাপের পরিবহনের সংজ্ঞা বইতে অনেক কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের যে অংশটা, যে তাপের পরিবহনটা কিন্তু কোন কোন পদ্ধতি, কোন কোন জিনিসের মধ্যে হয়, অবশ্যই তাকে সুপরিবাহী হতে হবে। তাপের সুপরিবাহী যারা, তাদের মধ্যে কিন্তু তাপের পরিবহন দেখা যাবে। তাপের সুপরিবাহী যারা, কুপরিবাহীর মধ্যে কখনো হয় না। তাপের সুপরিবাহী যারা, তাদের মধ্যে, সুপরিবাহী কথার অর্থ কি, যাদের মধ্য দিয়ে তাপ সহজেই পরিবাহিত হতে পারে, যাদের মধ্য দিয়ে তাপ সহজেই পরিবাহিত হতে পারে, যেমন লোহা একটা ভালো উদাহরণ হতে পারে, লোহা একটা ভালো উদাহরণ, যার মধ্যে দিয়ে তাপ কিন্তু সহজেই যাতায়াত করতে পারে। ঠিক আছে, লোহা আছে, তারপর কি কি আছে, রূপো, তামা, অ্যালুমিনিয়াম, রূপা, তারপর বলছে তামা, তারপর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অনেকেই কিন্তু আছে যারা তাপের কিন্তু সুপরিবাহী। অপরপক্ষে যারা যারা কিন্তু যাদের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হতে পারে না, তারা তাপের কুপরিবাহী। আর যারা কুপরিবাহী, তাদের কিন্তু তাদের মধ্যে কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে না। ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে না। ফলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে তাপের সুপরিবাহী কারা আর তাপের কুপরিবাহী কারা কারা। বোঝা গেল? এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো যে এখানে একটা পয়েন্ট আমাদের লিখে রাখতে হবে যে হীরক তড়িতে কুপরিবাহী হলেও কিন্তু তাপের সুপরিবাহী, এই কথাটা কিন্তু পরীক্ষায় আসে এই প্রশ্নটা, যে হীরক বলে যে জিনিসটা আমাদের আছে, যে হীরক এটা কি হয়, এটা কিন্তু হচ্ছে তাপের তড়িতের কুপরিবাহী। এটা তড়িতের আমাদের তড়িৎ এখানেও পড়বো, এখানে অল্প একটু তড়িৎ আছে আমাদের, তড়িতের কুপরিবাহী হলেও কিন্তু এটা তাপের সুপরিবাহী, তাপের সুপরিবাহী বেসিক্যালি কি হয়, যারা তার তড়িতের কুপরিবাহী তারা কিন্তু তাপেরও কুপরিবাহী হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হীরকটা কিন্তু ব্যতিক্রম, হচ্ছে তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের ক্ষেত্রে কিন্তু সুপরিবাহী। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে শর্ট কোশ্চেন হিসেবে। ঠিক আছে, এবার আমরা দেখবো কি, এবার আমরা দেখবো যেটা, সেটা হলো যে তাপ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতাঙ্কের যে ব্যাপারটা, তাপ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতাঙ্ক। তাপের পরিবহন পড়ছি তো তাপ পরিবাহিতা তো পড়তেই হবে, তাপ পরিবাহিতা এবং তাপের পরিবাহিতাঙ্ক কি বলছে, সেটা বলছে যে তাপের পরিবহনের যে ক্ষমতা, পদার্থের তাপ পরিবহনের যে ক্ষমতা, কোন পদার্থের তাপ পরিবাহিতা কাকে বলে সেটা আগে জানতে হবে। বলছে কোন পদার্থের তাপ পরিবহনের যে ক্ষমতা, তাপ পরিবহনের যে ক্ষমতা, তাকে আমরা কি বলছি, তাকে আমরা কি বলি, তাকে বলে তাপ পরিবাহিতা, তাকে বলে তাপ পরিবাহিতা, কি বলছে আর একবার বলি, যে কোনো পদার্থের তাপ পরিবহনের যে ক্ষমতা, কোনো পদার্থের যে তাপ পরিবহনের ক্ষমতা, কোনো পদার্থের যে তাপ পরিবহনের যে ক্ষমতা, তাকে আমরা বলছি তাপ পরিবাহিতা। এবং তাপ পরিবাহিতা মেজার করে যে রাশি দিয়ে পরিমাপ করা হয়, তাকে আমরা বলি তাপ পরিবাহিতাঙ্ক। অর্থাৎ কি বললাম, তাপ পরিবাহিতা পরিমাপ করা হয়, অর্থাৎ তাপ পরিবাহিতা পরিমাপ করা হয় যে রাশি দিয়ে, তাপ পরিবাহিতা পরিমাপ করা হয় তাপ পরিবাহিতাঙ্ক দিয়ে, যে রাশি দিয়ে তাপ পরিবাহিতা পরিমাপ করা হয় যে রাশি দিয়ে, তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে, পরিবাহিতাঙ্ক। তাকে আমরা কি বলি, তাপ পরিবাহিতাঙ্ক, যাকে কে দিয়ে লেখা হয়, কি বললাম তাহলে, বলছে যে কোনো পদার্থের তাপ পরিবহনের যে ক্ষমতা, কোনো পদার্থের তাপ পরিবহনের যে ক্ষমতা, তাকে আমরা বলি তাপ পরিবাহিতা। এবং বলছে এই তাপ পরিবাহিতা পরিমাপ করা হয় যে ভৌত রাশির দ্বারা, তাপ পরিবাহিতাকে পরিমাপ করা হয় যে ভৌত রাশির দ্বারা, তাকে আমরা বলছি তাপ পরিবাহিতাঙ্ক, যাকে আমরা কি দিয়ে লিখছি, তাকে আমরা কে দিয়ে লিখি। ঠিক আছে, আমরা ইন ডিটেলস দেখবো যে তাপ পরিবাহিতাঙ্ক কিভাবে আসছে। তো অ্যাকচুয়ালি আমরা পরীক্ষা করে দেখেছি যে কোনো পদার্থের মধ্যে তাপটা সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোনো পদার্থের মধ্যে যে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ছবি আমাদের রাখতে হবে, যে আমরা ধরে নিলাম যেখানে আমাদের একটা বস্তু আছে, এরকম মোটা একটা বস্তু আছে।
অর্থাৎ বস্তুটা কিন্তু এরকম ধরনের। আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে আমাদের কিন্তু একটা উদাহরণ আমাদের হাতে আছে অলরেডি, যে আমাদের এরকম একটা বস্তু আছে, এই যে এরকম একটা বস্তু আমাদের আছে, ঠিক আছে? এরকম একটা বস্তু আমি এখান থেকেই বলি, এরকম একটা বস্তু আমাদের আছে, ঠিক আছে? যার বেধ অর্থাৎ এই যে মোটা যেটুকু, তাকে আমরা কি বলছি? যার এই যে বেধ, এই বেধ যেটুকু অর্থাৎ মোটা যেটুকু, তাকে আমরা বলছি হচ্ছে ডি। তাকে আমরা যে বেধ, সেই বেধটা আমরা কি বলবো? ডি। আমরা লিখে দিলাম উপরে, যে অর্থাৎ এই যে পুরু যেটুকু, সেটুকুকে আমরা কি বলছি তাহলে? ডি বলছি। বোঝা গেল? জিনিসটা কিন্তু এইভাবে আছে, জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে নেই, জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে আছে কিন্তু। বোর্ডের সঙ্গে লম্বভাবে আছে, আমি জাস্ট শুধুমাত্র এক সাইড থেকে আঁকলাম। তো কি বলছে? এরকম একটা আমাদের বস্তু আছে, যার বেধ হচ্ছে ডি, যার বেধ হচ্ছে ডি। আর কি বলেছে? এই পাশের যে ক্ষেত্রফল, এই পাশের তলের ক্ষেত্রফল এবং এই পাশের তলের ক্ষেত্রফল, তাকে আমরা কি দিয়ে লিখবো? তাকে আমরা লিখবো হচ্ছে এ দিয়ে। অর্থাৎ এদের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে লিখবো? ক্ষেত্রফলকে আমরা লিখবো হচ্ছে এ দিয়ে। তাহলে বেধ বললাম ডি, ক্ষেত্রফল বললাম এ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমি ধরলাম এই পাশের উষ্ণতা হচ্ছে কিউ ওয়ান, এখানে হচ্ছে কিউ টু। এই পাশের উষ্ণতা হচ্ছে কিউ ওয়ান আর এই পাশের উষ্ণতা হচ্ছে কিউ টু। আমি এখানে একটা জিনিস বলে দিতে হবে আমাদের, যে কোনটা বড় আর কোনটা ছোট। কারণ অবশ্যই কিন্তু আমাদের কি হবে, যে আমি ধরে নিলাম এখানে আমার যে কিউ ওয়ান বড়, কিউ ওয়ান বড় আর কিউ টু ছোট। আচ্ছা, কিউ ওয়ান বড় কথার অর্থ কি? অর্থাৎ এই পাশটা বেশি উষ্ণ, এই পাশটা কম উষ্ণ, অর্থাৎ তাপটা এদিক থেকে এদিকে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে বস্তু আছে আমার, আমি ধরে নিলাম এই পাশের উষ্ণতা, এইভাবে আমাদের ছিল বস্তুটা, আমি এটা ধরলাম, এটা ডি বেদ আমাদের, এটা কি ধরলাম? ডি বেদ, ঠিক আছে? এই পাশের ক্ষেত্রফলটা ধরলাম এ, আর এই পাশের ক্ষেত্রফলটা এ হবে, একই হবে ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, আর কি বললাম আমি? আর বললাম যে এই পাশের ক্ষেত্রফল, আচ্ছা এই পাশের উষ্ণতা বললাম হচ্ছে থিটা ওয়ান আর এই পাশের উষ্ণতা থিটা টু। আমি বলেছি থিটা ওয়ান বড়, অর্থাৎ এই পাশটা বেশি উষ্ণ, এই পাশটা কম উষ্ণ। এই পাশটা কি বললাম? বেশি উষ্ণ, এই পাশটা হচ্ছে কম উষ্ণ। তাহলে বেশি উষ্ণ থেকে তাপ কি হয়? কম উষ্ণের দিকে যায়। তার মানে তাপের পরিবহনটা কোন দিকে হবে? এদিক থেকে এদিকে যাবে, অর্থাৎ এদিক থেকে এদিকে যাবে, অর্থাৎ এদিক থেকে এদিকে। তাহলে আমি আগে চিত্র রেখেছি, এই যে আমাদের তাপের পরিবহনটা কোন দিক থেকে? এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এদিক থেকে এদিকে যাবে, কিন্তু যাবে কি হবে? বলছে লম্ব ভাবে যাবে। এইভাবে থাকলে একদম এর মধ্য দিয়ে লম্ব হবে, অর্থাৎ এই তল থেকে এই তলে তাপ যা আসবে সেটা লম্ব ভাবে পরিবাহিত হবে, অর্থাৎ এইভাবে লম্ব ভাবে পরিবাহিত হবে। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? কি বলছে আর একবার বলছি, যে এভাবে যদি আমাদের একটা বস্তু থাকে এবং আমি ধরলাম এই বস্তুটা হচ্ছে ডি বেদ এবং এই পাশের ক্ষেত্রফলটা বলছে, আচ্ছা এইভাবে ধরবো আমরা, এই পাশের ক্ষেত্রফলটা এ ওয়ান ধরলাম, এ ধরলাম, এটাও এ ধরলাম, ঠিক আছে? এবং এর বেদ হচ্ছে বলেছি বি, এবং এই পাশের উষ্ণতা থিটা ওয়ান, এটা থিটা টু, আগেই বলেছি থিটা ওয়ান বড়, অর্থাৎ এটা বেশি উষ্ণ এবং এটা কম উষ্ণ। তাহলে কি হবে? বেশি উষ্ণ থেকে তড়িৎটা কি হবে? তাপটা কি হবে? কম উষ্ণের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ তাপের যে পরিবাহিত হবে সেটা হচ্ছে এইভাবে। আর এখানে অবশ্যই আমি চিত্রে বারবারই আঁকছি, লম্ব ভাবে কিন্তু যাবে। অবশ্যই কি হবে? তাপ পরিবাহিত হবে, কিন্তু এক তল থেকে অপর তলে তাপ যে যাচ্ছে এটা কিভাবে যাবে? লম্ব ভাবে। যদি এইভাবে যায় তাহলে বলছে, এবং এটা হচ্ছে কতক্ষণ ধরে চলতে থাকবে? এবং হচ্ছে এটা চলতে থাকবে হচ্ছে টি সময় ধরে। এই তাপ পরিবহনটা কি হবে? টি সময় ধরে কিন্তু চলতে থাকবে, টি সময় ধরে কিন্তু চলতে থাকবে। যদি চলতে থাকে তাহলে বলছে এখান থেকে আমরা যেটা লিখতে পারি একটা সম্পর্ক। বলছে এখান থেকে যে সম্পর্কটা আমরা লিখবো সেটা হলো এরকম, যে এই যে তাপের পার্থক্য, এই তাপের পার্থক্যটা কি হয় বলছে, আমি ধরলাম যে এদের মধ্যে উষ্ণতার পার্থক্য তাহলে কত হচ্ছে? আমি ধরলাম কিউ পরিমাণ তাপ যাচ্ছে, ক্যাপিটাল কিউ পরিমাণ তাপ যাচ্ছে। আচ্ছা, এটা আমি কিউ ওয়ান কিউ টু না লিখে থিটা ওয়ান থিটা টু লিখে বেটার। থিটা ওয়ান এটা হচ্ছে থিটা টু, অর্থাৎ উষ্ণতার যে পার্থক্য সেটা হচ্ছে থিটা ওয়ান আর থিটা টু হচ্ছে, এটা কিউ হবে না, এটা আমি লিখলাম থিটা ওয়ান, এটা লিখলাম হচ্ছে থিটা টু। তাহলে কি বলছে? থিটা ওয়ান বেশি বড়, অর্থাৎ এটা বেশি উষ্ণ, এটা কম উষ্ণ। এটা থিটা ওয়ান অর্থাৎ বেশি উষ্ণ, এটা উষ্ণতর অংশ, এটা হচ্ছে শীতলতর অংশ, এটা হচ্ছে শীতলতর অংশ। তাহলে কি হবে? তাপটা কি হবে? উষ্ণ থেকে শীতলের দিকে যায়, তাই ধরলাম কিউ পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে। তাই বলছে এক নাম্বার, বলছে এই কিউটা কিসের উপর সমানুপাতিক? বলছে কিউটা সমানুপাতিক হবে থিটা ওয়ান মাইনাস থিটা টু, অর্থাৎ উষ্ণতার যে পার্থক্য তার সঙ্গে থিটা ওয়ান মাইনাস, এটা কি হবে? থিটা ওয়ান মাইনাস থিটা টু এর সঙ্গে কিন্তু সমানুপাতিক হবে। এটা এক্সপেরিমেন্টালি আমরা বলছি, এটা এক্সপেরিমেন্টালি আমরা বলতে পারি। কি বলতে পারি? যে যে পরিমাণ তাপটা লম্বভাবে যাচ্ছে এই তল থেকে ওই তলে, যে পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হচ্ছে, এই লম্বভাবে প্রবাহিত তাপ কিউ কি হবে? এই উষ্ণতর অংশ এবং শীতলতর অংশে, অর্থাৎ থিটা ওয়ান এবং থিটা টু, এদের যে পার্থক্য, অর্থাৎ সেটা কত হবে? থিটা ওয়ান মাইনাস কি হবে? থিটা টু এর সঙ্গে কিন্তু সমানুপাতিক। দু নম্বর কি বলছে? দু নম্বর বলছে এই কিউটা কি হবে? বলছে যে প্রতি পৃষ্ঠে যে ক্ষেত্রফল বলেছিলাম, ক্ষেত্রফল এ ধরেছিলাম না? ক্ষেত্রফল কত ধরেছিলাম আমরা? এ ধরেছিলাম না ক্ষেত্রফল? সে ক্ষেত্রফল এর সঙ্গে কি হবে? সমানুপাতিক হবে। ৩ নম্বর বলছে যে যে সময় ধরে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, যে সময়, সে সময়ের সঙ্গেও কিন্তু সমানুপাতিক হবে। তাপের যে পরিবহনটা, যে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে টি সময় ধরে,
তাহলে কিউ টি এর সঙ্গে কিন্তু সমানুপাতিক হবে। আর একটা কি বলেছে, বলে 4 নম্বর বলছে যে এই কিউটা এদের মধ্যবর্তী যে দূরত্ব ডি, বেদ ধরেছিলাম, সেই বেদের সঙ্গে কিন্তু ব্যস্ত অনুপাত। তাহলে এই একটা মাত্র ব্যস্ত অনুপাত, আর সব কিন্তু সমানুপাত। তাহলে কি বললাম আর একবার বলি, এক্সপেরিমেন্টালি আমরা কি দেখতে পেয়েছি, যে এরকম যদি একটা আমরা 3D চিত্র নিই, তার এদিক থেকে তাপটা ওই প্রান্তে যাচ্ছে, এদিক থেকে তাপ এদিক যাচ্ছে, তাহলে কি হবে, তা বলছে যে এটা যদি ক্ষেত্রফল হয়, এর বেদ যদি ডি হয়, এবং এই পাশে তাপ উষ্ণতা যদি থিটা হয় এবং এই পাশে উষ্ণতা যদি থিটা 2 হয়, তাহলে বলছে যে পরিমাণ তাপটা এদিক থেকে ওদিকে যাবে, কি পরিমাণ তাপ যদি লম্বভাবে যায় এই পৃষ্ঠ থেকে উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে, যদি কি পরিমাণ তাপ প্রবাহিত হয়, তাহলে বলছে যে সেই কিউটা কি হবে, যে উষ্ণতার পার্থক্য থিটা মাইনাস থিটা 2 এর সঙ্গে সমানুপাতিক। এদের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা ছিল, যে ক্ষেত্রফল দুই পাশে দুটো ছিল, সেই ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে। যে টি সময় ধরে যদি প্রবাহিত হয়, টি সময় ধরে যদি প্রবাহিত হয়, তাপ পরিবহন হয়, তাহলে কিন্তু এই টি এর সঙ্গে সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যে ডি আছে, সেই ডি এর সঙ্গে কিন্তু ব্যস্ত অনুপাতিক হবে। বোঝা গেল? তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে যৌগিক বেদের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি পাবো আমরা, যৌগিক বেদের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা পাবো যে কিউ প্রপোর্শনাল, যেগুলো হচ্ছে উপরে আছে সেগুলো উপরে থাকবে, অর্থাৎ এ থিটা 2 থিটা 1 মাইনাস থিটা 2 বাইরের টি বাই হচ্ছে ডি, এটা পেলাম আমরা। এবার এখান থেকে যদি প্রপোর্শনাল তুলতে হয়, তাহলে আমাদের একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকের নাম হচ্ছে কে, এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই কিন্তু ডি হবে। এখানে যে কেটাকে আমরা ইউজ করছি, এটাই আমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। এখানে যে কেটাকে আমরা ইউজ করছি, এই কে নাম হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, যেটা আমরা আগেই পরিচয় দিয়েছি। এই কে এর পরিচয় হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, অর্থাৎ ওটাই ওই কে এর সাহায্যে আমরা কি করব, তাপের পরিবাহিতা কিন্তু পরিমাপ করব। তাপের পরিবাহিতা পরিমাপের জন্য আমরা তাপ পরিবাহিতাঙ্ক ইউজ করি, যার নাম হচ্ছে কে, যার চিহ্ন হচ্ছে কে। ঠিক আছে, অর্থাৎ কিউ ইকুয়াল টু কে ইনটু এ ডি থিটা মাইনাস থিটা 2 টি বাই ডি। এখন আমরা যদি এর একক টেকক গুলো একটু বের টের করি, তাহলে কি পাই দেখি। আমরা এখান থেকে আমরা কি দেখবো, আমরা এখান থেকে দেখবো যে কিভাবে আমরা একক বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা একক বের করবো, তার আগে সংজ্ঞাটা দিয়ে দিতে হবে। বলছে কে হচ্ছে ধ্রুবক, যা পাতের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। কে হচ্ছে ধ্রুবক, যা এই যে পাত, এখানে যেটা পাত দিয়েছে আমরা, এই পাতটা কি ধাতু দিয়ে তৈরি, সেই সেই তার উপাদানের উপর কিন্তু এই কের মান ডিপেন্ড করে, তার উপাদানের উপর কিন্তু কের মানটা ডিপেন্ড করে। এবং এই কে কে বলা হচ্ছে তাপ উপাদান, তাপ পরিবাহিতাঙ্ক। এই কেটাকে কি বলা হয়, যেহেতু আমরা তাপ নিয়ে আলোচনা করছি তাই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তো এখানে সংজ্ঞাটা আমরা কি দিতে পারি, অবভিয়াসলি এখানে আমাদের একটা ঘনক নিতে হয়, তাই বলছে কোনো পদার্থের তৈরি একটা একক ঘনকের যে সংজ্ঞাটা কি বলছে, সংজ্ঞাটা একটু লিখতে হতো এখানে। তো সংজ্ঞাটা কি বলছে আমরা তলায় লিখছি, খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, পরীক্ষা আসে মাঝে মধ্যেই, যে সংজ্ঞাটা কি বলছে, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা কি দিয়ে লিখছে। তাহলে আমরা যদি বলি, যদি আমরা এখানে ডি এর মান 1 করে দিই, টি এর মান যদি 1 করে দিই, এবং আর কি কি এর মান 1 করতে হবে, আচ্ছা আমরা এখান থেকে থিটা 2 মাইনাস থিটা 1 এর মান যদি 1 করে দিই, এর মান যদি 1 করে দিই, তাহলে কি পাবো আমরা, কিউ ইজ ইকুয়াল টু কে পাবো। কি পাবো, কিউ ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ যে পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে তাকে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বলবো। কখন, যখন আমাদের বলছে ক্ষেত্রফল 1 এবং বি যদি 1 হয়, অর্থাৎ বেদ, ক্ষেত্রফল এ এবং বি যদি গুণ করি, তাহলে আমরা কি পাই, আয়তন পাই না। ক্ষেত্রফলের সঙ্গে যদি বেদ গুণ করা, তাহলে আমরা কি পাই, উচ্চতা গুণ করলে আয়তন পাই। তাই বলছে যা, এবং সবার মান 1 হলে সেটা কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই ক্ষেত্রফল 1 মানে 1 ইন্টু 1 ইন্টু 1, তিনটে 1 মানে সেটা একটা অবশ্যই ঘনক হতে হবে। তাই বলছে যে কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের, কোনো পদার্থের তৈরি, কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের, একক মানে 1, ঘনকের মান যেহেতু 1 হচ্ছে আলটিমেটলি, তাই বলছে একটি একক ঘনক কেন বলছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটের মানই কিন্তু 1, অর্থাৎ প্রতিটা বাহুর মান যখন সমান হয় তখন তাকে আমরা ঘনক বলি। তাই বলছে একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে, অবশ্যই কিন্তু আমরা দুই বিপরীত তল নিয়েই কাজ করছিলাম সবসময়ের জন্য, এই তল এবং এই তল, এই দুটো তল নিয়ে, এই তল এবং এই তল নিয়ে কাজ করেছি, কিন্তু এই দুটো তল নিয়ে কাজ করেছি বলে তাই বলছে বিপরীত পৃষ্ঠ নেই একে অপরের। তাই বলছে দুই বিপরীত তলের ঘনকের দুই বিপরীত তলের মধ্যে কি বলছে, একক উষ্ণতা পার্থক্যের, একক, অর্থাৎ আমরা এটা উষ্ণতার পার্থক্য থিটা মাইনাস থিটা 2 ধরেছিলাম, তার মান তো 1 ধরেছি। তাই বলছে একক উষ্ণতার পার্থক্যের জন্য কি হবে, জন্য বলছে ওই তলদ্বয়ের মধ্য দিয়ে, এই তলদ্বয়ের মধ্য দিয়ে, আমি আগেই বলেছিলাম তাপটা লম্বভাবে যায়, তাই বলছে ওই
ওই তলদ্বয়ের মধ্য দিয়ে কি হবে, যে পরিমাণ প্রতি সেকেন্ডে অর্থাৎ একক সময়ে, আমার টি এর মধ্যে এক ধরেছি, একক সময়ে কথাটা লিখতে হবে, যে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। তাকে বলে ওই পদার্থের, বা তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাপ পরিবাহিতাঙ্ক তাকে আমরা কে দিয়ে লিখি, তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে কি বললো, যে কোনো পদার্থের তৈরি একটা একক ঘনক। একক ঘনক কেন বলছি, কারণ আমরা এই এর মানটা, আমরা যদি এখান থেকে এই এর মানটা নিই, এ এবং ডি, এই এ এবং এই ডি যদি একসঙ্গে নিই, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এ এবং ডি একসঙ্গে নিলে এই দুটোর গুণফল কি হয়, সবসময় কিন্তু একটা আয়তনকে নির্দেশ করে। বা আমি যদি এ মানে ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য আর প্রস্থ, আর এবং ঘনক যার মানে হচ্ছে বেদ, যেটা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটের মান যখন এক হয়ে যায়, তখন কিন্তু সেটার মান কি হয়ে যায়, সেটা একটা ঘনক হয়ে যায়। সেটা অবভিয়াসলি একটা কি হয়ে যাবে, ঘনক হয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে সমান, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। তাই আমরা কি করেছি, একক ঘনক নিয়েছি। এই জন্য মানে এ আর ডি কিন্তু কাউন্ট হয়ে গেছে ওর মধ্যে। কোনো পদের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তল, আমরা আগেই বলেছি তাপটা পরিবাহিত হচ্ছে দুই বিপরীত তলের মধ্যে, তবে দুই বিপরীত তলের একক উষ্ণতার পার্থক্যের জন্য। এই একক উষ্ণতার পার্থক্য মানে কি, একক উষ্ণতার পার্থক্য মানে থিটা ওয়ান মাইনাস থিটা টু, এই পার্টটা নেওয়া হয়ে গেছে, থিটা ওয়ান মাইনাস থিটা টু। ওই তলদ্বয়ের মধ্য দিয়ে একক সময়ে, এই টি এর মান যেহেতু আমার এক, তাই বলছে একক সময়ে। একক সময় কথাটা এই জন্য বলছে, একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হয়, অর্থাৎ কিউ পরিমাণ তাপ প্রবাহিত হলে তাকে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বা কে বলি, অর্থাৎ তাকে আমরা কিউ ইজ ইকুয়াল টু কে বলবো। কখন, যখন এই তিনটে মানে একক ঘনক হতে হবে, একক উষ্ণতার পার্থক্য হতে হবে এবং একক সময় হতে হবে। বোঝা গেল, সংজ্ঞা কিন্তু অ্যাকচুয়ালি সূত্র থেকেই সংজ্ঞা তৈরি হয়। কি বললাম তাহলে বোঝা গেল, যে কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্য দিয়ে যদি একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে, তাকে আমরা বলবো ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। বোঝা গেল কি বললাম সংজ্ঞাটা, একদম ইজি সংজ্ঞা এটার। এবার আমরা এখান থেকে কি দেখবো, এখান থেকে কিন্তু আমরা দেখবো তাপ পরিবাহিতাঙ্ক কে এর বিভিন্ন একক এবং মাত্রা। তো বিভিন্ন একক এবং মাত্রা যদি দেখি আমরা, তাহলে আমাদের এই পাশটা মুছতে হবে আগে। তো কি কি পাবো একক এবং মাত্রা দেখলে, তো আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, তো ওই জন্য উপরটা মুছে দিলাম, শুধু ফর্মুলাটুকু রাখতে হবে, আর এই পাশটা মুছে দিলাম। তো আমরা এবার চলে যাব একক এবং মাত্রা নির্ণয়। এখান থেকে যদি কে এর মান বের করি, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইন্টু ডি উপরে হবে, কিউ ইন্টু ডি বাই কে এর সঙ্গে যাচ্ছে পুরোটা তলায় হবে, ক্ষেত্রফল থিটা ওয়ান মাইনাস থিটা টু, ঠিক আছে, ইন্টু টি। তো এখান থেকে যদি তাপের একক দিই, তাপের একক তো ক্যালোরি, তাহলে উপরে হবে ক্যালোরি ইন্টু ডি এর একক, যদি আমি সিরিয়াস পদ্ধতি সেন্টিমিটার হবে, ডি এর একক কি হবে, ডি এর একক হবে সেন্টিমিটার, তলায় কত হবে, ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার ইন্টু উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ সেটা আমরা কি এককে দেখবো, ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু কত হবে, টাইম মানে সেকেন্ড। তাহলে এখান থেকে সেন্টিমিটার সেন্টিমিটার কাটলে একটা সেন্টিমিটার পড়ে থাকবে, তার মানে ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হবে। এটাই হচ্ছে আমাদের একক হবে, তাই আছে এখানে। তো কি আছে, সেকেন্ডের আগে লিখেছে, ডিগ্রি সেন্টিগ্রেডটা পরে লিখেছে, অবশ্য সমস্যা নাই। তাই কি বলছে, কে এর একক বলছে সিজিএস পদ্ধতির জন্য, এটা কি বলছে, সিজিএস পদ্ধতির জন্য কি হবে, ক্যালোরি, তলায় এখানে সেন্টিমিটার সেন্টিমিটার, একটা সেন্টিমিটার উপরে উঠে গেলে মাইনাস ওয়ান হয়, ডিগ্রি সেন্টিগ্রেড উপরে উঠে গেলে মাইনাস ওয়ান, এবং সেকেন্ড উপরে উঠে গেলে মাইনাস ওয়ান। তাই ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার যদি এসআই পদ্ধতিতে দেখি আমরা, এসআই পদ্ধতিতে কি হবে বলছে, ঠিক আছে, এসআই পদ্ধতিতে কি হবে, আমরা জুল নিতে পারি। এসআই পদ্ধতিতে কি হবে, তাপের একক হচ্ছে জুল, ঠিক আছে, এখান থেকে পাবো মিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, আর একটা কি পাবো আমরা, ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে কেলভিন চলে যাবে, কেলভিন ইনভার্স, আর এখান থেকে চলে যাবে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আমরা জানি কি জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ড মানে কিন্তু ওয়াট, তাই ডব্লিউ এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাই কিন্তু আমার সিজিএস পদ্ধতির একক দেওয়া আছে, এসআই পদ্ধতির একক। এটা লিখলেও হবে, কিন্তু পরীক্ষা হলে এটাও আসতে পারে, এটাও আসতে পারে। তো মনে রাখতে, এটা হচ্ছে আমার এসআই পদ্ধতির একক। এটা কার একক, এসআই পদ্ধতির একক। বোঝা গেল কি বললাম। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো এসআই পদ্ধতির একক গেল আমাদের। আচ্ছা, এখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো একটু মুছে দিই, যেগুলো আপাতত অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে।
লাল কালিটা এগুলো একটু মুছে দেওয়া উচিত। তো কি বলেছে, তাহলে আমাদের এই সমীকরণটা আমাদের লাগবে একটু পরে। ঠিক আছে? তো তাহলে এসআই পদ্ধতি এবং সিরিজ পদ্ধতির একক আমরা দেখলাম। মাত্রাটা কি হবে? মাত্রা বলছে এম এল, মাত্রাটা লিখে নাও সবাই। বলছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস এম এল টি টু দি মাইনাস থ্রি, থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা কি হবে? এটা কিন্তু আমাদের কি হবে? মাত্রা হবে। বোঝা গেল? এটা কি হবে আমাদের? এটা কিন্তু আমাদের মাত্রা হবে। এটা আমাদের গেল হচ্ছে মাত্রা। এখন আমরা যেটা দেখবো, এবার আমরা যেটা দেখবো সেটা হলো যে একক মাত্রা সবই দেখলাম। এবার আমাদের ছোট্ট একটা কাজ আছে, সেটা হলো আমরা তড়িৎ রোধ এবং তাপীয় রোধের যেটা সম্পর্ক সেটা আমরা দেখবো। তড়িৎ রোধ অ্যাকচুয়ালি একই জিনিস কিনা সেটা একবার চেক করবো আমরা। তো চেকটা করে দেখি কি করে হয়। তাহলে আমি একক দুটো কি বলবো, এককগুলো মুখস্থ করতে হবে খুব সুন্দর করে, এবং মুখস্থ না করলেও হবে, এখান থেকে লেখা যেতে পারে। দেখে দিলাম কি করে লিখতে হয়। ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো, আচ্ছা আমরা যদি এখান থেকে থিটা থিটা ইজ ইকুয়াল টু কে এ, থিটা কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু টি বাই ডি। এখন যদি আমরা টিটাকে যদি এর তলায় নিয়ে আসি তাহলে কি পাই দেখি। থিটা কিউ বাই টি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই কত হবে? বাই ডি হবে। এটা আমরা পাবো। এখন আমরা যদি দেখি যে আমরা যদি তড়িৎ বিভবের ওখানে দেখেছিলাম, তো আমরা অ্যাকচুয়ালি একটা কাজ করি, এই পুরো জিনিসটা মুছে দিই। মুছে দিয়ে এই পাশটা নতুন করে আবার লিখি। এখন আমরা এবার কম্পেয়ার করবো। তো এই পাশটা কি পাবো আমরা? এই পাশটা আমরা দেখলাম থিটা ইজ ইকুয়াল টু কি, যে কে এ থিটা কিউ ইজ ইকুয়াল টু থিটা মাইনাস থিটা টু বাই বলছে ডি, আর টি ছিল সেই টিটা অ্যাকচুয়ালি আমরা বাই ভাগ করে দেবো, থিটা বাই টি। আর এই পাশটা কি হবে? থিটা বাই টি মানে এখানে থিটা বাই টি মানে আমরা লিখতে পারি ভি ওয়ান মাইনাস ভি টু। ঠিক আছে? বাই কি হবে? বাই বলছে বাই হচ্ছে আর। থিটা মানে থিটা টু মানে কি হয় আমাদের? থিটা কিউ বাই থিটা মানে হচ্ছে আই, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আর এখানে আমরা তাপের প্রবাহ মাত্রা পাবো তাহলে থিটা বাই টি। ঠিক আছে? তো আমরা এখানে কি হবে? থিটা বাই টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি ওয়ান বাই ভি টু বাই আর, ভি ওয়ান মাইনাস ভি টু বাই কি হবে? আর হবে। এখন আমরা যদি ভি টু বা আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আমরা তড়িৎ চলতড়িতে পড়েছিলাম রো এল বাই, অ্যাকচুয়ালি এল তো না, এখানে অ্যাকচুয়ালি ডি বলেছিলাম, তোর পার্থক্য বাই হচ্ছে ক্ষেত্রফল এ ধরেছিলাম, তাই রো ডি বাই এ হবে। এখন যদি আমরা বসাই এখানে ভি ওয়ান মাইনাস ভি টু বাই কত? রো ডি বাই, অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা একটু কম্পেয়ার করি, আচ্ছা আমি এই সমীকরণ পর্যন্ত রাখার পরে একটু কম্পেয়ার করে দেখি কি কি হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে আমাদের ডি সমান, কিন্তু অ্যাকচুয়ালি ডি না, ডি বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি আমাদের ওই ফর্মেটে নিয়ে আসতে হবে টোটাল জিনিসটাকে। তো কি হবে চলো দেখা যাক। আর রো ডি বাই এ, এখন যদি আমরা এটাকে উপরে তুলে দিই তাহলে কি হবে? এখন যদি আমরা টোটাল জিনিসটাকে উপরে তুলে দিই তাহলে কি হবে? এটা উপরে চলে যাবে ভি ওয়ান মাইনাস ভি টু বাই রো ডি বাই কি হবে? রো ডি। এখন আমরা যদি এখানে একটু কায়দা করে লিখি তাহলে কি হবে? এটাকে মনে করো তলায় লাভাবো আমরা। এটাকে যদি তলায় লাভাতে চাই তাহলে কি পাবো? এ ইন্টু কি হবে? থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই কি বলছে? বাই বলছে ডি বাই কে। এই ডি বাই কে উল্টে গেলে আবার কে উপরে চলে যাবে। ডি বাই কে কেন করলাম? এই কেটা যদি উল্টে দিই আবার, তাহলে কিন্তু আবার এই এর পাশে চলে যাবে বা ওখানে চলে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি এখান থেকে। আবার এখান থেকে কি পাচ্ছি আমরা? আচ্ছা এখান থেকে তাহলে আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি, একটু কায়দা করে লিখলে এই ডি পাশে আমরা যদি ওয়ান বাই কে, আমরা এখানে যদি ওয়ান বাই কে লিখি তাহলে আমাদের দেখতে খুব সুন্দর হবে। এবার আমরা যদি এই পাশের সমীকরণ এবং এই পাশের সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর যদি কম্পেয়ার করি, তুলনা যদি করি, তাহলে আমরা কি পাবো? এখানে থিটা বাই টি আছে, এখানে থিটা বাই কিউ বাই টি, এখানেও কিন্তু কিউ বাই টি আছে। কিউ বাই টি থাকলে এবার আমরা দেখবো এই পাশটায় কি বলেছে, এখানে এ আছে শুরুতে, এরও এ আছে শুরুতে, ক্ষেত্রফল দুজনের সমান। এখানে দেখতে পাচ্ছি আমি যে এই পুরো পার্টটা এখানে এই পুরো পার্টটার সঙ্গে সমান, অর্থাৎ বলতে পারি এখানে এই পাশের থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ উষ্ণতার যে পার্থক্য সেটা কিন্তু ওই পাশের বিভব প্রভেদের বিভব পার্থক্যের সমাঙ্গে সমান হবে, সমান মানে একই রাশি, তার সমজাতীয় রাশি বলতে পারি আমরা। আচ্ছা এখান থেকে আর কি বলতে পারি? এখানে একটা ডি আছে, এখানেও আমরা ডি আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে যে রো সেটা কিন্তু ওয়ান বাই কে এর সঙ্গে সমান। তাহলে রো কি হচ্ছে? ওয়ান বাই কে এর সঙ্গে সমান হচ্ছে। রো মানে কি বলেছিলাম? রো মানে হচ্ছে রোধাঙ্ক। রো মানে অ্যাকচুয়ালি এখানে তড়িতের রোধাঙ্ক, যেটা সে রোধাঙ্ক কি হচ্ছে এখানে ওয়ান বাই কি মানে পরিবাহিতাঙ্কের সঙ্গে ওয়ান বাই হচ্ছে, ওয়ান বাই পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা বলতে পারি রোধাঙ্ক সমান সমান ওয়ান বাই পরিবাহিতাঙ্ক। এটা বলা যেতে পারে রোধাঙ্ক সমান সমান কি বলছে? ওয়ান বাই পরিবাহিতাঙ্ক।
পরিবাহিতাঙ্ক। এটা বলা যেতে পারে তো রোধাঙ্ক সমান সমান 1 বাই পরিবাহিতাঙ্ক বলা যেতে পারে। ঠিক আছে, 1 বাই পরিবাহিতাঙ্ক বলতে পারি আমরা। রোধাঙ্ক সমান সমান তাহলে কি 1 বাই পরিবাহিতাঙ্ক। এটা কিন্তু আমাদের এখান থেকে প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা অনেক কিছু প্রমাণ করতে পারি। আরো একটা জিনিস বলতে পারি আমরা, সেটা হলো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এবং এখন যে জায়গাটা এখানে আছে সেটা থেকে আমরা বলতে পারি যে আচ্ছা এটাকে যদি আমরা তলায় নিয়ে আসি এই ক্ষেত্রে, এটা এক্ষেত্রে যদি এটাকে যদি তলায় নিয়ে আসি, এখানে 1 বাই ডি ডি এর তলায় এ চলে আসবে। কি হবে? ডি এর তলায় এ চলে আসবে, তাই তো? ডি এর তলায় কি হবে? এ চলে আসবে। এখন যদি একটু কম্পেয়ার করি, আমাদেরকে টোটাল জিনিসটাকে আমরা কি বলেছিলাম? টোটাল জিনিসটাকে আমরা বলেছিলাম আর। আমরা আগের লাইন থেকে যদি দেখি এটা আর বলেছিলাম। আর এখানে কি পেলাম? আর আমাদের যে রোধ, সেই রোধ ইজ ইকুয়াল টু কিন্তু এই পাশে কি হচ্ছে 1 বাই কে ইন্টু ডি বাই এ। ডি বাই এ অর্থাৎ আমাদের যেটা রোধ সেটা কিন্তু এই পাশে 1 বাই কে ইন্টু ডি বাই এ, অর্থাৎ একে বলা হচ্ছে তাপীয় রোধ। এই টোটাল জিনিসটাকে কি বলা হচ্ছে? তাপীয় রোধ। তাপীয় রোধ, অর্থাৎ রোধের সঙ্গে কম্পেয়ার করে এটাকে বলছে তাপীয় রোধ। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে টোটাল জিনিসটাকে বলছে তাপীয় রোধ। আর এখানে বলছে রোধাঙ্ক সমান 1 বাই পরিবাহিতাঙ্কের সমান হচ্ছে। রোধাঙ্ক সমান সমান কি হচ্ছে? 1 বাই পরিবাহিতাঙ্কের সমান হচ্ছে। রোধাঙ্ক রোধ হচ্ছে অনুরূপ রাশি কার সঙ্গে? 1 বাই